ইরান আর ইসরায়েল এই দুটো দেশের নাম শুনলেই তো এখন খালি যুদ্ধ উত্তেজনা এই সবের কথাই মাথায় আসে তাই না? কিন্তু ব্যাপারটা কিন্তু সবসময় এমন ছিল না। চলুন এই পর্বটায় আমরা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে একসময়ের মিত্রদেশ দুটো আজ একে অপরের কট্টর শত্রু হয়ে দাঁড়ালো। ভাবা যায় ১৯৫০-এর দশকে যারা ছিল কৌশলগত পার্টনার আজ তারাই ঘোর শত্রু, মানে আকাশ পাতাল তফাত। তো এই অবিশ্বাস্য পরিবর্তনটা হলোটা কিভাবে? কোন ঘটনা এই দুটো শক্তিশালী দেশকে এতটা দূরে ঠেলে দিল? চলুন এই রহস্যেরই জট খোলা যাক। আসলে আজকের এই শত্রুতা এর শেকড়টা কিন্তু লুকিয়ে আছে ওদের সেই পুরনো বন্ধুত্বেই। তো চলুন একটু ইতিহাসের পাতা উল্টে দেখি ঠিক কোথায় গিয়ে এই সম্পর্কে ফাটলটা ধরল। ঘটনার শুরু কিন্তু সেই ১৯৪৮ সালে। ইসরায়েল যখন স্বাধীন রাষ্ট্র হল, ইরান ছিল দ্বিতীয় মুসলিম দেশ যারা তাদের স্বীকৃতি দিয়েছিল। ভাবা যায় ৫০-এর দশকে তো ওদের মধ্যে বেশ ভালো অর্থনৈতিক আর সামরিক সম্পর্কও গড়ে উঠেছিল। কিন্তু সবকিছু একবারে ওলটপালট হয়ে গেল ১৯৭৯ সালে ইরানি বিপ্লবের পর, যখন ইসরায়েলপন্থী শাহ ক্ষমতা থেকে সরে গেলেন আর নতুন সরকার এসে ইরান ইসরায়েল সম্পর্কের পুরো চিত্রটাই বদলে দিল। আর এই যে কথাটা দেখছেন, শয়তানের দোসর, এতেই বোঝা যায় পরিবর্তনটা কতটা নাটকীয় ছিল। ইরানের নতুন বিপ্লবী সরকার ইসরায়েলকে এই নামেই ডাকতে শুরু করে। এটা কিন্তু শুধু রাজনৈতিক বিরোধিতা ছিল না, এটা ছিল একটা গভীর আদর্শিক শত্রুতার শুরু। আর এটা শুধু মুখের কথা ছিল না, ইরান কিন্তু বেশ কিছু নক্কর পদক্ষেপও নিয়েছিল। যেমন ধরুন, ওরা ইসরায়েলকে বয়কট করল। তেহরানে যে ইসরায়েলি দূতাবাস ছিল সেটাকে ফিলিস্তিনি দূতাবাসে পাল্টে দিল, আর সব ধরনের সরকারি যোগাযোগ বন্ধ করে দিল। ব্যাস, এভাবেই বন্ধুত্বের আনুষ্ঠানিক ইতি টানা হল। আচ্ছা, ইতিহাস তো না হয় বোঝা গেল, কিন্তু এখনকার কি অবস্থা? আজকের দিনেও এই দুটো দেশের মধ্যে এত অবিশ্বাস, এত টেনশন কেন? চলুন এবার সেই কারণগুলোই একটু খুঁজে দেখি। সবচেয়ে বড় প্রশ্নটা হল, ইসরায়েলের ভয়টা ঠিক কোথায়? কেন ওরা ইরানকে নিজেদের অস্তিত্বের জন্যেই হুমকি বলে মনে করে? এর উত্তরটা আসলে কয়েকটা মূল বিষয়ের মধ্যে লুকিয়ে আছে। ইসরায়েলের ভয়টা মূলত তিনটা জিনিসকে ঘিরে। প্রথমত, ইরানের দূরপাল্লার মিসাইল প্রোগ্রাম, যা ওদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে পারে। দ্বিতীয়ত, ওদের পারমাণবিক কর্মসূচি, মানে ইরান যদি পরমাণু বোমা বানিয়ে ফেলে তাহলে তো এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যই পুরোপুরি বদলে যাবে। আর তৃতীয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ইরানের অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ। এখন প্রশ্ন হল, এই প্রতিরোধের অক্ষ জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা হলো ইরানের নেতৃত্বে একটা জোট। এর সদস্য কারা? সিরিয়ার সরকার, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস আর ইয়েমেনের হুথিরা। এই সব দলই ইসরায়েল আর পশ্চিমা দেশগুলোর ঘোর বিরোধী, আর ইরান এদের সমর্থন দিয়ে পুরো মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বাড়াতে চায়। তবে এই লড়াইটা কিন্তু শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে আটকে নেই। এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে, আর এই অঞ্চলের ভূ-রাজনীতিকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। কিছুদিন আগে ইরান যে সরাসরি ইসরায়েলের ওপর মিসাইল আর ড্রোন দিয়ে হামলা চালালো, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার, কারণ এটা একটা পুরনো ধারণাকে ভেঙে দিয়েছে। আগে মনে করা হতো এই অঞ্চলের কোনো দেশের পক্ষে সরাসরি ইসরায়েলের মাটিতে এমন হামলা চালানো সম্ভব না। তো এই খেলায় বাকি দেশগুলোর কি ভূমিকা? দেখুন, সৌদি আরব তো ইরানকে নিজেদের প্রতিদ্বন্দ্বী ভাবে, আবার সিরিয়া হল ইরানের পাক্কা বন্ধু। আর মার্কিন যুক্তরাষ্ট্র, ওরা ইসরায়েলের মিত্র ঠিকই, কিন্তু একটা বড়সড় যুদ্ধ মোটেই চায় না, কারণ ওরা জানে সেরকম কিছু হলে তার অর্থনৈতিক আর রাজনৈতিক ধাক্কা হবে অসম্ভব। কিন্তু এত শত্রুতা, এত উত্তেজনার পরেও কেন একটা পুরোদস্তর যুদ্ধ শুরু হচ্ছে না? এর পেছনে কিন্তু বেশ কয়েকটা শক্ত কারণ আছে, যা দুই পক্ষকেই কিছুটা হলেও সংযত রাখছে। তাহলে কি একটা বড় যুদ্ধ সত্যি এড়ানো সম্ভব? উত্তরটা হলো হ্যাঁ, আপাতত তো সম্ভব বলেই মনে হচ্ছে, আর এর পেছনের কারণগুলো বেশ বাস্তব। সবচেয়ে প্রথম আর বড় কারণটা হলো টাকা। হ্যাঁ, পয়সা। আধুনিক যুদ্ধ, বিশেষ করে নিজেদের রক্ষা করার খরচটা অবিশ্বাস্য রকমের বেশি।
শুধু এই সংখ্যাটা একবার ভাবুন তো, মাত্র এক রাতের ইরানি হামলা আটকাতে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় ৮০০ মিলিয়ন পাউন্ড। এই বিপুল পরিমাণ টাকা একটা লম্বা সময়ের যুদ্ধের জন্য যে কত বড় বাধা তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলে ইরান আর তার মিত্ররা এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে। ব্যাপারটা বেশ মজার। ধরুন হামাসের একটা রকেট বানাতে খরচ হয় হয়তো $500, কিন্তু সেই সস্তা রকেটটাকে আকাশেই ধ্বংস করতে ইসরায়েলের যে আয়রন ডোম ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয় তার খরচ $1 মিলিয়ন। এই খরচের বিশাল ফারাকটা কিন্তু ইসরায়েলের অর্থনীতির ওপর সাংঘাতিক চাপ তৈরি করে। এগুলো ছাড়াও আরও বেশ কিছু কারণ আছে, যেমন আমেরিকা মধ্যপ্রাচ্যে আরেকটা ব্যয়বহুল যুদ্ধে জড়াতে একদমই রাজি নয়। ইউরোপীয় ইউনিয়ন ভয় পাচ্ছে নতুন করে শরণার্থী স্রোত নামার। আর সত্যি বলতে সাম্প্রতিক হামলাগুলো ছিল অনেকটাই মুখ রক্ষার জন্য, বড়সড় ধ্বংসলীলা চালানোর উদ্দেশ্যে নয়। এমনকি এটাও পরিষ্কার হয়ে গেছে যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভরশীল, যা তাদের একটা দুর্বলতাও বটে। তার মানে যুদ্ধ হয়তো হচ্ছে না, কিন্তু এর মানে এই নয় যে শান্তি ফিরে এসেছে, বরং ভবিষ্যৎটা আরও বেশি অনিশ্চিত আর টালমাটাল হয়ে উঠছে। এই যে একটা কাল্পনিক সিনারিও দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পরিস্থিতি কত দ্রুত হাতের বাইরে চলে যেতে পারে। একটা ছোট হামলা দিয়ে শুরু, তারপর আমেরিকার অংশগ্রহণ, পাল্টা ইরানি হামলা, আর দেখতে দেখতেই একটা বড় সংঘাত। এটাই কিন্তু বর্তমান পরিস্থিতির একটা সম্ভাব্য চিত্র। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? আমরা এখন যা দেখছি এটা মোটেও শান্তি নয়, এটা একটা কৌশলগত অচলাবস্থা। মানে দুই পক্ষই খুব ভালো করে জানে যে একটা পুরোদস্তুর যুদ্ধের দাম বড্ড চড়া, আর সেই ভয়টাই আপাতত তাদের আটকে রেখেছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই যে সংঘাত, এটা কি শুধু একটা কৌশলগত খেলা যা নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে, নাকি পুরো মধ্যপ্রাচ্য একটা ভয়ঙ্কর বিস্ফোরণের আশঙ্কায় দম বন্ধ করে বসে আছে? এর উত্তরটা বোধহয় সময় আমাদের দেবে।